হঠাৎ করে আমি এমন করলাম কেন? তামজিদ এসেছেন অফিস থেকে। তিয়াশাকে সকলের মাঝে দেখে বললেন, এ কি মামুনি, এখনো রেডি হওনি কেন? একটু পরে যাবো আব্বু। না না, এখনই যাও, সবাই এসে পড়বে তো। স্বামী, ওকে নিয়ে সাজিয়ে দাও তো মামুনি। জি আঙ্কেল। শাম্মী আর সানিন জোর করেই নিয়ে গেল তিয়াশাকে। সুমিতা আর আওয়ান সাজসজ্জার কাজ করে চলেছে। প্রজ্জ্বল আর জিমাম বাকি আয়োজনে ব্যস্ত। ঘরোয়াভাবে পাকা দেখার আয়োজন চলছে। তিয়াশা একটু আগেই জানতে পারল সেটা। দ্বিমত না করেও খুব বেশি মত আছে এমনও নয়, তবে অন্তকর্ণ থেকে বাধা প্রদান হলো না। অজান্তেই সায় জানাচ্ছে মন। আয়োজন শেষ। ঘেমে একাকার আওয়ান এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে শার্টের দুটো বোতাম খুলে নিল। সানিম এসে বসলো ওর পাশে। ইশারা করে বোঝালো পাশের দিকে তাকাতে। শাড়ির কুচি ধরে খোলা চুল মেলে আসছে তিয়াশা। চোখে মুখে সামান্য বিরক্তি ভাব। জীবনে প্রথমবারের মতো শাড়ি পরেছে কিনা, তবে অসম্ভব সুন্দর লাগছে তাকে। চোখ ফিরিয়ে নিল আওয়ান। মধুপ্রিয়া কল করেছে। তিয়া কাছে আসতেই হাতের ইশারা দিয়ে বোঝালো কল এসেছে। আওয়ান চলে গেল সাইডে। তিয়াশা সেদিকে একবার তাকিয়ে বন্ধুদের সাথে আড্ডায় মজে গেল। একবার হাসছে তো আরেকবার রাগী চোখে তাকাচ্ছে, যেন সব থেকে খুশি মানবী। আমার জন্য তোমার সময়ই নেই অমন, দেখা সাক্ষাৎ তো বহুদূর। সকালে দুবার কল করেছি মধু, তুমি রিসিভ করনি। দেখলাম। এখন দেখা করবে কবে? কাল ভার্সিটি গিয়ে দেখা করে আসব। না, আজই আসো প্লিজ। তিয়াশার বাড়িতে আছি, আজ আসতে পারবো না। ওই বাড়িতে কেন? ওর বিয়ের কথাবার্তা চলবে তাই। ও আচ্ছা, রাতে কল করবে বুঝলে। আই মিস ইউ অলওয়েজ অ্যান্ড আই লাভ ইউ জান। পরে কথা হবে। লাভ ইউ টু। কল কেটে দিয়ে থামলো আওয়ান। শ্বাসগুলো ভারী ঠেকছে এবার। মধুপ্রিয়ার প্রতি আকর্ষণটা যেন কেমন ঘোলাটে। হঠাৎ হঠাৎ কেমনই মনে হয়, তবে কি আমি ঠকাচ্ছি ওকে? পাত্রপক্ষের নিকট বসানো হয়েছে তিয়াকে। বিশ্ব সুন্দরী না হলেও রূপে গুণে কোনোটাতেই কম নয় তিয়াশা। এই ভারী মিষ্টি মেয়েটাকে আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন মাহমুদা। তার ছেলেটাও তেমনি রূপে গুণে সুন্দর আর নিতান্ত ভদ্র মানব। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। গত বছর আমেরিকান অ্যাম্বাসিতে বিশেষ পদে চাকরির অফার পাওয়াতেই মাল্টি ন্যাশনাল কোম্পানির জবটা ছেড়েছে। এখন অ্যাম্বাসিতেই জব করছে। বয়সটাও বেশি নয়, সবে 29-এ পা রেখেছে। বলা যায় তিয়াশার জন্য একদম পারফেক্ট। বাবার পছন্দের ওপর কথা বলতে চাচ্ছে না তিয়াশা। তাছাড়া কথা দেখে যা মনে হলো, এতে করে আগে থেকে এই সম্বন্ধ ঠিক করা। মূলত এখন নামে মাত্র ফর্মালিটিস দেখানো হচ্ছে। একান্তে কথা বলার জন্য দুজনকে ছাদে পাঠানো হলো। তিয়াশা অন্যদিক ফিরে রইল। ভদ্রতার খাতিরে প্রশ্নও করছে না, তবে ছেলেটা এতে মনক্ষুণ্ণ হয়েছে বটে। তবে মন খারাপ নিয়েই এগুলো সে। হাই, আমি রিজন আজমির। শুনেছিলাম নামটা। সোনারই কথা। আফটার অল একটা সম্পর্ক শুরু হতে চলেছে, তো আপনি কি করেছেন এখন? খাওয়া দাওয়া আর ঘুমানো। কথাটা কর্ণপাত হতেই পেছন ফিরে তাকালো তিয়াশা আর রাজিন। ঠোঁটের কোণে হাসি রেখে কোণ থেকে ফোন নামিয়ে ওদের কাছে এলো আওয়ান। মধুপ্রিয়ার সাথে কথা বলছিল তখনই রাজিন আর তিয়াশার কথাগুলো কানে আসে। রাজিন একটু অবাক হয়েছে, এই ছেলেকে নিচে দেখেনি যে। তিয়াশা মুখ বাঁকিয়ে তাকালো। ওকে পাত্তা না দিয়ে রাজিনের সাথে হাত মিলিয়ে দিল আওয়ান। হাই, আমি আরহাম আওয়ান, তিয়ার সব থেকে বাজে বন্ধু। রাজিন চমৎকার হাসল। আওয়ানের রসিকতার সাথে তাল মিলিয়ে বলল, তাই তাহলে তো দেখা যাচ্ছে তিয়াশার বন্ধু মহলের সব থেকে দুষ্টু সদস্যও আপনি। আমি তো ভেবেছি তিয়াশা একাই 100, এখন দেখছি তার উপরেও কেউ আছে। তিয়ার কথা আর কি বলবো, হ্যাঁ একদমই বাদর প্রকৃতির। আচ্ছা, তো তিয়াশার কাজকর্মগুলো শুনি একটু। রাজিনকে দেখে বেশ আগ্রহী মনে হচ্ছে। তিয়াশার পানে তাকিয়ে রসিকতা ঢেলে আবার বলল আওয়ান, নাম্বার 1 বদমাস মেয়ে, ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরায়। আর একটা বাজে কথা বললে মার খাবি আহ্বান। সঙ্গে সঙ্গে অভিযোগের সুর তুলে দিল আওয়ান। দেখলেন তো প্রমাণ, এমনই করে সব সময় আপনার জীবনও কয়লা করে দিবে, মিলিয়ে নিয়েন। হো হো করে হাসতে লাগলো রাজিন। ইতিমধ্যে 2-4টে পেরেছে আওয়ানের পিছে। ছেলেটা পিঠ মুচড়ে নিয়ে তিয়াশার নাক টেনে বলল, বদের হাড্ডি তোকে পরে দেখে নিব। তোর 12টা বাজিয়ে দিব বেয়াদ্দব। দেখা যাবে। শ্বাস ফেলল তিয়াশা। চোখ বন্ধ করে হুঙ্কার দিবে, ঠিক তখনই মনে পড়ল তার সামনে একজন দাঁড়িয়ে। মুখটা মলিন করে বলল তিয়াশা, সরি, আমরা আসলে এমনটাই করি।
ইটস ওকে, নট ফর্মালিটিস। বন্ধুমহলে থাকলে হয় এমনটা। রাজিন বেশ বন্ধুত্ব সুলভ আচরণ করছে, তবে তিয়াশার মনটা ঠিক নেই। রাজিনের মুখমণ্ডল অবধি দেখেনি ঠিক করে, অথচ রাজিন এই সময়টুকুতেই তিয়াশার সুমধুর কণ্ঠ, কান, নাক, চিবুক সহ পায়ের পাতা অবধি সব মেপে নিয়েছে। মেয়েটার মুখের পানে তাকিয়ে মুগ্ধতায় অস্ফুটন স্বরে বেরিয়ে আসল, মেঘ জমেছে মুখে, তবুও ও কতটা মায়াবী। মধুপ্রিয়ার কাঁধে মাথা ঠেকে আছে আওয়ান। দুজনেই নিশ্চুপ বসে আছে বাঘহীন যন্ত্রের মতো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে একটা কুচকুচে কালো রঙা বেড়াল, লেজ নাড়িয়ে দেখছে ওদের। মধুপ্রিয়াও সেই দিকেই তাকিয়ে। ভালোই লাগছে তার, মন্দ নয় এই শুষ্ক অনুভূতি। শতভাগ সত্য, প্রিয় কেউ পাশে থাকলে জীবন অন্যরকম লাগে, লাগারই কথা। বিকেলটা যখন মধ্যলগ্নে, তখনই আওয়ানের ফোনটা বেজে উঠল। ক্যাটক্যাট আওয়াজে বিরক্তি লাগছে খুব। কেন যেন ফোন ধরার প্রয়োজন মনে হচ্ছে না, কারণ ওপাশের ব্যক্তিরা তিয়াশা। সকালেই এক প্রকার ঝগড়া হয়েছে ওদের, একদমই সাধারণ বিষয় নিয়ে ঝগড়া। যুক্তি দিয়ে বিচার করলে যার কোনো মানেই নেই। যদিও এই ঝগড়ার মূল কারণ আওয়ান নিজেই। সেসব ভাবতে ভাবতেই ফোনটা সাইলেন্ট করে দিল সে। মধুপ্রিয়া ফোনের স্ক্রিনে থাকা নামটা দেখেছে, তাই বিশেষ কোনো প্রশ্ন না করে বরং ফুচকা খাওয়ার বায়না ধরল। ফুচকার বাটি হাতে নিয়েছে মাত্র, তখনই সুমিতার কল এলো মধুর কাছে। মেয়েটি কিছু আঁচ না করলেও আওয়ান বুঝল তিয়াশার জন্যই ফোন করেছে, তাই স্পষ্ট ভাষাতে বলল, কল কেটে দাও মধু, আমি জানি কেন কল করেছে। কল কেটে দিলে বিষয়টা খারাপ হয়ে যাবে আওয়ান, একটু রিস্ক করি। কিচ্ছু হবে না, কল কাটো। মধু থেকে ফোন নিয়ে নিজেই কল কেটে দিল আওয়ান। আবার কল এসেছে দেখতে বিরক্তির শব্দ তুলে যেই না সুইচ অফ করবে, তখনই 2 লাইনের একটি মেসেজ দেখতে পেল। আমান কি তোমার সাথে আছে মধুপ্রিয়া? থাকলে দ্রুত বাসায় পাঠিয়ে দাও প্লিজ, আন্টির শরীর খারাপ করেছে। থ হয়ে গেল আওয়ান, হাতটা অসম্ভব কাঁপুনি দিয়ে ফোনটা পড়ে গেল। মধু নীরবতার সহিত বোঝার চেষ্টা করে যাচ্ছে, তবে বিশেষ কিছু অনুধাবন হলো না। মাটি থেকে ফোন তুলে মেসেজ দেখতেই আওয়ানের পানে তাকালো, তবে ততক্ষণে ছুটতে ছুটতে 10 হাত দূরে চলে গেছে আওয়ান। পেছনের অবয়বটা দেখতে পেল সে, প্রচণ্ড গতিতে ছুটে চলেছে ছেলেটা। ব্যাগপত্র গুটিয়ে নিয়ে মধু নিজেও রওনা হলো আওয়ানের বাসায়। আরও সেই জ্ঞান হারিয়েছে, মায়ের মুখ থেকে রক্তবমি দেখে চেতনা ধরে রাখতে পারেনি আর। মেয়েটাকে করে করে ঘরে নিয়ে এলো জিমাম। মায় হচ্ছে ওর, প্রচণ্ড ভালোবাসে এই মেয়েটিকে। তবে এই মেয়েটার মন ভাঙার মতো করুণ কাজটাও করতে হয়েছে ওকে। আরুষির ফ্যামিলিকে কিছুতেই মেনে নিচ্ছে না ওর ফ্যামিলি। এর কারণস্বরূপ হেডলাইন আরুষির বাবা মায়ের বিচ্ছেদ। উপাসের ঘর থেকে তিয়া তাড়া দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে বলল জিমাম, এখনই যাচ্ছি আমি, ডাক্তার নিয়ে আসছি। আমাকে খবর দিয়েছিস? সুমিতা তো মধুপ্রিয়া মেসেজ পাঠিয়েছে, তবে তবে রিপ্লাই আসেনি এখনো। তিয়াশার কণ্ঠে চিন্তা গড়ে গড়ে পড়ছে। সুমিতা বালতি ভরে পানি নিয়ে এলো। তিয়াশাকে বলল মগ নিয়ে সুষমার মাথায় পানি দিতে। ভদ্রমহিলার চোখ মুখ কেমন ফুলে উঠেছে, সুন্দর মুখচ্ছায়া অসুস্থতা গ্রাস করেছে ভালো করে। টিস্যু দিয়ে মুখের চারপাশে লেগে থাকা রক্তবমিগুলো মুছে দিল তিয়াশা। সুমিতা হাত পায়ে ঝরুয়া গতিতে তেল মালিশ করে যাচ্ছে, চোখ দুটো ছলছল। সুষমাকে সবাই বেশ ভালোবাসে, মায়ের ছায়া দিয়েই সবাইকে শাসন করেন তিনি। একদিন খুব বড় ভুল করা থেকে বাঁচিয়েছিলেন তিনি। সেই সব কথা মনে হতেই ডুকরে কেঁদে উঠল সুমিতা। তিয়াশা চোখের ইশারায় শান্ত হতে বলল। হিচকি তুলতে তুলতে রুম থেকে বের হলো সুমিতা। সামান্য ঝুঁকে সুষমার মাথায় হাত বুলিয়ে দিল তিয়াশা। গলাটা ভার হয়ে আছে, মনে হচ্ছে খুব প্রিয় মানুষকে হারানোর ভয় জেগেছে অন্তরে। মুখ দিয়ে কিছু বলার চেষ্টা চালাচ্ছেন সুষমা। তিয়াশা বিরোধিতা করে বলল, কথা বলো না আন্টি, তুমি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে, দেখে নিও খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। দায়িত্ব জ্ঞানহীন ট্যাগটা যেন আওয়ারের জন্য সৃষ্টি করেছেন অবিনশ্বর। নিজের প্রতি ঘৃণা হচ্ছে খুব। টলমলে চোখেই বাইক চালিয়ে যাচ্ছে বাসায়। পুরো রাস্তায় একটা পক্ষীরও দেখা নেই। বাইকটা ম্যানেজ করতে কি কষ্টটাই না করতে হলো। তবে মনে হচ্ছে রাস্তা যাচ্ছে না। মুখের মধ্যে নোনা জলগুলো ঝলক দিয়ে যাচ্ছে। 8 ঘন্টার মাথায় বাসায় পৌঁছালো সে। তখন সুষমা ঘুমিয়ে আছেন, ডাক্তারের সাথে কথা বলছে জিমাপ। খুব বেশি চিন্তিত দেখালো ওদের। আওয়ানকে দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না কেউ। সুপের বাটি নিয়ে এলো তিয়াশা। এ কি আন্টি ঘুমিয়ে আছে এখন? ও ডাক্তার ইনজেকশন পুশ করে দিয়েছে। ঠিক আছে, আমি বরং। আওয়ানকে দেখে চমকালো তিয়াশা। কিছু বলার জন্য উন্মুখ হয়েছিলেন, তবে ছেলেটার কোঠরে চলে যাওয়া চোখের পানি তাকিয়ে আর বলা হলো না।
বরং খুব নম্র কণ্ঠে বলল, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস, আমি ঠান্ডা শরবত করে দিচ্ছি। তিয়াশা, কাপা কণ্ঠের করুণ সুরে এক পাও আগালো না তিয়াশা। পা দিয়ে যেন শিখর গজিয়েছে। মাটির সাথে প্রবল প্রেম জেগেছে যেন। পর মুহূর্তে সেই মাটির সাথে পায়ের প্রেমকে ডিঙিয়ে কিচেনে এলো। কিচেনের জানালা খুলতেই চোখে মুখে ক্লান্তির রেখা উন্মোচন হলো। নিচে মধুপ্রিয়া দাঁড়িয়ে আছে, মাত্রই হয়তো এসেছে। ড্রাইভারের সাথে কিছু একটা কথা বলেই বাড়ির পথে পা বাড়ালো। ব্যক্তিগত কারণে হোক বা অন্য কোনো কারণে মধুপ্রিয়াকে পছন্দ হয়নি সুষমার। দিনগুলো খুব দ্রুত কেটে গেল যেন। অসুস্থতার আজ ৫ম মাস। সবটা উপর দিয়ে স্বাভাবিক হলেও ভেতরের অবস্থান খুবই গম্ভীর। জিমাম আবার আগলে নিয়েছে আরুষিকে। পরিবারের সাথে এই নিয়ে ব্যবধান চলছে তার। তবে সুষমার পা ধরে ক্ষমা চেয়েছে ছেলেটা। কান্না করতে করতে চেয়েছে তার মেয়ের হাত। মেয়েকে ভালোবাসেন সুষমা, তবে মেয়ের শ্বশুর বাড়ির সাথে যদি আগেই দ্বন্দ্ব চলে তবে কি করে যাবে বাকি জীবনটা? এই প্রতি উত্তরে জিমাম বলেছিল সে নাকি আরুষিকে নিয়ে আলাদা হয়ে যাবে। এই বিশেষ মতামতের সায় দেননি সুষমা। তিনি জানেন একটি সন্তান একটি পরিবারের নিকট কতটা গুরুত্বপূর্ণ। তাই এক প্রকার মনোযুদ্ধ চালিয়েই স্থির করেছেন মেয়েকে পরীক্ষার মাঝে ফেলে দেবেন। শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হবে আরুষির। মেয়েরা পারে না এমন কিছু নেই, আর ভালোবাসার ক্ষেত্রেই শক্তি বেড়ে যায় কয়েক গুণ। আরুষি যেহেতু ভালোবেসেছে তাই শাস্তিস্বরূপ কিংবা আশীর্বাদ ভেবেই হোক তাকে লড়াই করতেই হবে। মাঝে মধুপ্রিয়ার প্রতি মন টানছে না ওনার। খুব করে চাঁদছেনের মিষ্টি একটা বউ। মধুপ্রিয়া তেমনি একজন সুন্দরী লক্ষ্মী গুণবতী, কিন্তু তিনি যে এই পরিকল্পনার বাহিরে পরিকল্পনা সাজিয়েছিলেন, শেষ সময়ে এসে ছেলেটা এভাবে হাজির হবে ভাবতেও পারেননি তিনি। উপন্যাসের পাতা উল্টাতে উল্টাতে এসবই কল্পনা করছেন সুষমা। আজ বৃথা পার করলেন লাইব্রেরিতে। সময়টা খুবই খারাপ। টিভিতে মৃদু শব্দে গান চলছে। তোমার ঘরে বসত করে কয়জন এমন জানো না গানটি। এককালে খুব শোনা হতো এই গান। আজকাল মনে রস নেই একদম। তাছাড়া বয়সটাও কম হলো না। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় পিছু ডাকলো আমার। আম্মি, সময় হবে তোমার? হ্যাঁ, আমি তো সবসময়ই ফ্রি। কাজ নেই, ঘরে বসেই যতটুকু করা হয় আর কি। কিছু বলার থাকলে বলো এখন। চুলে একটু বিলি কেটে দিবে আম্মি? ঘরে আসো। সুষমার সরল কণ্ঠে একবার শুকনো ঢোক গেল আমার। চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে। ঘুম হয় না বহুদিন। একটা দুটো চিন্তা নয়, হরেক রকমের চিন্তাকে পুষতে হচ্ছে এই অন্তরে। তবে কোনোটারই ঠিকঠাক সমাধান নেই। আন্টি আসবো? তিয়াশার কণ্ঠ। ফট করে মায়ের কোল থেকে মাথা তুলে নিল আওয়ান। হালকা নীল রঙের জামাই বেশ ভালোই লাগছে তিয়াশাকে। মুখে রয়েছে হাসির সরল রেখা। সুষমা সম্মতি প্রদান করলো। তিয়াশা সালাম করে শুধালো, তোমার শরীর কেমন আছে এখন? ঔষধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি রে মা, দুদিন পর পরই তো খবর নিচ্ছিস। নিতে তো হবেই, শরীরটা যে ভালো নেই তোমার। আগে বললে এমনটা হতো না। ভাগ্যকে বদল ঘটানো কার সাধ্যে আছে বলো তো তিয়াশা? অবিনশ্বর আমার জীবনী শক্তি এখানেই শেষ করেছেন। বললেই হলো, তোমাকে তো অনেক বছর বাঁচতে হবে। আমার বাচ্চা কাচ্চা হবে, নাতি নাতনিকে বিয়ে দিতে হবে, তারপর না হয় মৃত্যুর স্বাদ। কথা বলতে বলতে তিয়াশার চোখ ভিজে গেছে। সুষমার কণ্ঠটাও ভারী হয়ে এলো। তিনিও চান না মৃত্যুকে আগলে নিতে। মনটা বড়ই বিচলিত। পাশে বসে থেকেও বিশেষ প্রতিক্রিয়া নেই আওয়ানের। গত ৩ মাসে যা হয়ে চলেছে এতে করে পাথর বনে গেছে ছেলেটা। নিজের মনকে কড়া করে শাসন করে নিয়েছে নিশ্চিত। প্যাচ প্যাচ কান্নার আওয়াজ শুনে আরুষি ছুটে এলো। কি হলো কে জানে, মেয়েটাও মুখে হাত চেপে কান্না ছুড়ে দিল। 3টে মানুষ কাঁদছে, অথচ আওয়ানের চোখ দুখানা নিষ্প্রাণ। টং করেই কলিং বেল বেজে উঠল। উত্তপ্ত শ্বাস বুকে চেপে নিয়ে মেইন ডোর খুলল আওয়ান। মধুপ্রিয়াকে এই সময় আশা করেনি সে। আজকাল বেশ আনাগোনা চলছে এই বাড়িতে। অবু শ্বশুর বাড়ি বলে কথা। ভেতরে আসতে বলবে না? আসো। আন্টি কোথায় গো? ঘরেই আছে। আচ্ছা বসো, পাশে কথা আছে। হাত ধরে আওয়ানকে পাশে বসিয়ে দিল মধু। মেয়েটার মুখের পানে তাকালে শুধুই দীর্ঘশ্বাস নেমে আসে বুক চিরে। কত হাসি খুশি মেয়েটা। খোলা চোখের মণিগুলো মধুর অগোছালো চুলে আনাগোনা করছে। হাত দিয়ে বিন্যস্ত করে দিল সেসব চুল। হালকা স্পর্শকে গাঢ় করতেই আওয়ানের হাত দুটো গাড়ি চেপে ধরল মধু। দুটো চুমু খেয়ে বলল, ভালোবাসার সুখ দুঃখ দুটোই দেয়, তাই না? হ্যাঁ।
দুজনের মাঝেই নীরবতা পালন চলছে এখন। মাঝে আরুষি এসে জয়েন করলো ওদের সাথে। মধুপ্রিয়ার সাথে গল্প জমিয়ে দিল আরুষি। যাক, এবার মনটা ভালো হলো। তবে তিয়াশার প্রতি ঘৃণ রাগ জমায়েত হয়েছে। এই মেয়েটা যতবার এসেছে ঠিক ততবারই সকলকে রান্নাতে কান্নাতে ভাসিয়েছে। সুষমার রুমের কোণে এসে তাচ্ছিল্য হাসত আমান। তিয়াশা ওর জীবনের কষ্টের প্রতীক হয়ে এসেছে। এই মেয়ে কখনোই ভালো থাকতে দেয়নি, তবুও সে বন্ধু। আর এটাই জীবনের প্রথম শ্রেণীর ভুল। সুষমা কিছুতেই লাঞ্চ না করিয়ে ছাড়ল না তিয়াশাকে। মধুপ্রিয়া সহ সবাই একসাথে লাঞ্চে বসল। টুকটাক গল্পের মাঝে আসল কথাই ভুলে গেছে তিয়াশা। মাথায় হাত রেখে বলল, যার জন্য আসা সেটাই ভুলে গেছি। কোনটার কথা বলছো তিয়াশাপু? ওয়েট, মাঝপথে উঠতে নেই তিয়াশা, খাবার শেষ করে যা। পুরোটা সময়ের মাঝে এই মাত্র কথা বলল আমান। এখানে এসেছে 3 ঘন্টারও বেশি সময়, অথচ একটাও কথা বলেনি সে। মধুপ্রিয়াও সায় জানিয়ে বলল, খাবার শেষ করে তারপর যাও। তিয়াশা খাবার শেষ করলো কোনো মতে। হাত ধুয়ে এসে ব্যাগ থেকে কার্ড বের করলো, ঝলমল করা লাল রঙের কার্ড। শীতল চাহনি ফেলে সেদিকে তাকালো আওয়াজ। বোঝার মতো বোধগম্যতা আছে তার। কার্ডের ওপর সাইন করলো তিয়াশা। মধুপ্রিয়া আর সুষমার কাছে কার্ড দিয়ে বলল, সবাইকে আমার বিয়ের ফাংশনে কাম্য করছি আমি। না আসলে কিন্তু বিয়েই করব না আমি। সবাইকে আসতে হবে, খুব সেজে গুজে আনন্দ করব আমরা। রেজাল্টের আগেই একটা ভালো মনের জব পেয়ে গেছে আবার। অত্যন্ত খুশি মনে মিষ্টি হাতে বাসায় ফিরছিল, তখনই চোখ পড়ে রাজিন আর তিয়াশাকে। খুব সম্ভবত বিয়ের শপিংয়ে এসেছে। হাতের সময় কম থাকাতে সে দিকে আগালো না আওয়ান। মিষ্টির বক্স নিয়ে বাড়ির পথে ছুট লাগালো। গ্লাসে আওয়ানের বিম্ব দেখে ছুটে এলো তিয়াশা। ততক্ষণে ছেলেটা চলে গেছে অনেক দূরে। এভাবে ছুটে এলেন কেন? না এমনি। ভেতরে আসুন, অনেক শপিং করতে হবে। মেয়েদের পছন্দের উপর আমার 14 পুরুষও কল্পনা করতে পারবে না। 2 হাত ভর্তি শপিং করেছে তিয়াশা। রাজিনকে কৃপণ নয় সেটা খুব ভালো মতোই অনুভব হয়েছে। তবে তিয়াশার নিজেরই খারাপ লাগছে এতগুলো টাকা খরচ করাতে। শুধু শুধু এই দামি উপহারগুলো। রাজিনের সাথে লাঞ্চ করে বাসায় আসতো তিয়াশা। ছেলেটা কেয়ার করতে জানে বটে। তিয়াশা ঘরের ভেতরে না যাওয়া অবধি গাড়ি নিয়ে নিষ্পলক তাকিয়ে রইল। মৃদু হেসে ভেতরে এলো তিয়াশা। আমার মাত্রই বের হওয়ার প্রস্তুতি নিয়েছে, ঠিক তখনই তিয়াশার আগমন। মেয়েটাকে দেখে হালকা করে হাসতো আমান। তবে তিয়াশা কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। শপিং ব্যাগগুলো কাউচে ফেলে নিজের ঘরে অবস্থান করলো। আলু থালু চেহারার দিকে তাকিয়ে নিজেই অবাক হলো তিয়াশা। কিছু সময় এভাবেই কেটে গেছে। চোখ দুটো কানা নিষ্প্রভ হয়ে সামনের দিকে নিবদ্ধ। চোখে মুখে সবে পানির ঝাপটা দিয়েছে। অমনি করে দরজায় বেল বাজা শুরু। দাঁড় খুঁড়েই বুঝতে পারলো ওই পাশের ব্যক্তিটি আওয়ান। নিজেকে সংযত করে তিয়াশা মাথা ব্যথার অজুহাত দেখিয়ে কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইল। সামান্য বিব্রত বোধ করছে রাজিন। আওয়ান হাত দিয়ে আশ্বস্ত করে আবার দরজায় নক করলো। প্রতি উত্তরে ভাঙা কণ্ঠের উত্তেজিত বাণী শুনতে পেল, তুই যাবি না নাকি? আমি রেস্ট নিব এখন, দয়া করে যা। আমি তো চলেই যাচ্ছি, তবে রাজিন ভাই যে অপেক্ষা করছে। ফট করে দরজা খুলে ফেললো তিয়াশা। আলু থালু দেহ নিয়েই সামনে এগোলো। রাজিনের হাতে একটা প্যাকেট, যা গাড়িতেই ফেলে এসেছিল তিয়াশা। ক্ষীণ স্বরে ধন্যবাদ জানালো। রাজিনের হাতে সময় কম, তাই সে সকালের হাত থেকে বিদায় নিল। আওয়ানও চলে যাচ্ছিল, তবে তিয়াশার হাতের বাঁধনে যেতে পারল না। পেছনে না ঘুরে আওয়ান বুঝতে পারো ছলছল করছে কারো নয়ন। তবে অসময়ে জাগ্রত হওয়া সবকিছু যে ধ্বংস ডেকে দেয়। ফট করে মেয়েটি হাত ছেড়ে দিয়ে শার্ট খামচে ধরল। রসিকতা ঢেলে আওয়ান বলল, ভাই, তোর এই অদ্ভুত স্বভাব রাজিন ভাই জানে তো? কি? এই যে উল্টো পাল্টো স্বভাব, ছেলেদের উপর টহলদারি করা। আওয়ান প্লিজ, আমি ফাইজলামির মুডে নেই। আমিও নেই। তাছাড়া এখন আমার ভালো লাগছে না। মধুর সাথে দেখা করা হয়নি। তোর বিয়ের দিনটা কেন যে আসছে না? আমার বিয়ে নিয়ে তোর এত উত্তেজনা কেন? উত্তেজনা থাকবে না? আফটার অল এক প্যারা নেমে যাচ্ছে ঘাট থেকে। মরির হয়ে এলো তিয়াশার মুখ। মেয়েটার থেকে সরে গিয়ে চলে যাচ্ছিল আওয়ান। পর মুহূর্তে কোনো মতলবে কাছে এলো তিয়াশার এক গাছি এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল, সময় সব থেকে বড় স্বার্থপর। এরা শুধু চলে যায়, তবে সঠিক সময়ে সময় আসে না। আমরা কেবল ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। তাই বলবো যেমনটা হচ্ছে হোক। আর শোন, ফ্রিজে মিষ্টি আছে, তোর ফেভারিট মিহিদানার লাড্ডু। সকাল থেকে অজস্র কাজকর্মে পাট চুকিয়ে এখন ঝিমোচ্ছেন তামজিৎ।
বাবাকে কয়েকবার ডেকে গেছে তিয়াশা, তবে ভদ্রলোক গভীর ঘুমে আচ্ছন্ন। উপায় না পেয়ে মাকে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই সকলকে নিয়ে আনুষ্ঠানিকভাবে হলুদের অনুষ্ঠানে শুরু হবে। দলে দলে লোকজন ভিড় জমায়েত করেছে। একটু আগেই ফোন করেছিল রাজিন। টুকটাক কথা হয়েছে দুজনের মাঝে। রাজিন যতটা না উদ্বিগ্ন তার থেকে বেশি উদ্বিগ্ন তিয়াশা। এই বিয়েটা যেন ওর কাছে সাধনা স্বরূপ। বন্ধু বান্ধবের ভরপুর বাসা, তবে তিয়াশা ব্যস্ত, ভীষণ ব্যস্ত আজ। সারাক্ষণ এইটা সেইটা করে চলেছে। কেউ কেউ তো বলেই ফেললেও তিয়াশার অন্তরে এখন বিয়ের ফুল ফুটেছে। আওয়ানের সাথে এসেছে মধুপ্রিয়া। মেয়েটিকে ভারী মিষ্টি দেখাচ্ছে। বিয়ের কনে নাকি সব থেকে সুন্দর হয়, তবে এই কথাটা ভুল প্রমাণ করে দিল মধু। মেয়েটির সাথে হালকা আলিঙ্গন করল তিয়াশা। মধু প্রশংসার স্বরে বলল, ইউ লুকিং সো বিউটিফুল। কোন বিউটিশিয়ান এসেছিল? আমি নিজেই সেজেছি। ওয়াও, তুমি তো খুব ভালো মেকআপ আর্টিস্ট। তেমন কিছু না, চলো তোমরা নাস্তা করবে। একটু থামলো তিয়াশা। আওয়ানের মাঝে কোনো পরিবর্তন নেই। ছেলেটির বাহুতে হালকা করে ধাক্কা দিয়ে ধ্যান ফেরালো। ইশারা করতেই বলল, তোরা যা, আমি পরে আসছি। আমি একা খাবো? তিয়াশা আছে তো? মধুর মন খারাপ। তিয়াশা বুঝতে পারলো বিষয়টা। আওয়ানের কথার মূল্য না দিয়ে টেনে হিস্ট্রে বসিয়ে দিল নাস্তার টেবিলে। দুপুরের পরিবেশ গুমট ছিল। বিকেল হতে না হতেই প্রচন্ড তাপ জমেছে। ঠান্ডা শরবতের গ্লাসে চুমুক দিল আওয়ান। এক নিঃশ্বাসে শেষ করে বলল, আর কিছু খাবো না, তুমি খাও। দু একটা স্ন্যাক্স মুখে দিল মধু। আর খাওয়ার রুচি হলো না। পাশে বসে থাকা জলজ্যান্ত মানুষটা এক গ্লাস শরবতেই আহার কমপ্লিট করেছে। সেই হিসেবে দুটো স্ন্যাক্স টেস্ট করা তো বিশাল ব্যাপার। তিয়াশা এক প্লেট খাবার নিয়ে এসেছে। নাকচ করার সুযোগ পেল না আওয়ান। তার পূর্বেই ছেলেটার দিকে একটা পান্তুয়া পিঠা এগিয়ে দিল। অবাক চোখে গুলো আরো বেশি বিস্মিত হয়ে গেছে আওয়ান শুধালো, পিঠা? প্রতি বছরই শীতের মাঝে তোর বায়না থাকে আমি যেন পান্তুয়া পিঠা বানিয়ে নিয়ে আসি। এবার তো থাকা হচ্ছে না আর, তাই ভাবলাম আগেই বানিয়ে ফেলি। শীতল চোখে তাকালো আওয়ান। দুটো পিঠে পরপর মুখে পুরে বলল, খুব ভালো হয়েছে, বেস্ট একদম। সন্ধ্যার দিকে মধুপ্রিয়া বাসায় যাওয়ার জন্য তাগাদা দিল। কি যেন বিশেষ কাজ ফেলে এসেছে সে। আওয়ান বলল আরেকটু থেকে যেতে, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। তবে থাকলো না। বিদায় জানানোর সময় শক্ত করে জড়িয়ে ধরল মধুপ্রিয়া। বুকের ভেতর হু হু করে উঠল আওয়ানের। চোখ দুটো মাটির দিকে রেখেই প্রশ্ন করল, এখন না গেলে হয় না? না, এখনই যেতে হবে আমার। পরে খুব দেরি হয়ে যাবে গো। মধু? হ্যাঁ বলো। না কিছু না, সাবধানে যাও। বিনা বাক্যে ব্যয় এগিয়ে গেল মধুপ্রিয়া। হাতের আঙুল কসলাতে শুরু করেছে আওয়ান। সর্বাঙ্গে আগুন লেগে গেছে যেন। শরীরের প্রতিটা শিরা উপশিরা বলছে ভালো নেই তারা। ওই হুল্লোড়ের শব্দে আরো বেশি অসহ্য লাগছে সব। বের হওয়ার জন্য মনস্থির করতেই প্রফেসর শঙ্কর ভট্টাচার্যের সাথে দেখা। লোকটা যে খুব বেশি সমীহ করে ওকে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে একবার খুব জটিল কথা বলেছিলেন তিনি, যার উত্তর আজও খুঁজে পায়নি আওয়ান। কি আওয়ান, আমাকে দেখে বিব্রত হলি বুঝি? নো স্যার, আমি তো বরং আপনাকে দেখে খুব খুশি হয়েছি। তো চলো বাসা যাক। অবশ্যই। বন্ধুর মতো বসেছেন প্রফেসর শঙ্কর। এত আওয়ানের কেমন ইতস্তত বোধ হলো। একটা সিগারেট এগিয়ে দিতেই আওয়ানের মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল। ভদ্রলোক মুখ ভর্তি হেসে বললেন, বলছিলাম না বন্ধু হবো, তোমার এখনই উপযুক্ত সময়। নাও ফিল্টারটা। না স্যার, আমি আসলে বুঝতে পারছি না। নাও তো আগে। আমি সিগারেট খাই না। এসব চূড়া বুদ্ধি দেখিয়ে লাভ নেই, ধরো এটা। সত্যি খাই না আমি। মাঝে মাঝে বন্ধুদের সাথে তোল তো মিলাও। না মানে? আরে মনে মনে করছো কেন? ধরো তো ভাই। তুমুল উত্তেজিত হয়ে উঠল আওয়ানের মন। ভাই বলে সম্বোধন করেছেন সব থেকে কঠিন ব্যক্তিত্বের সাটি। অবাক হওয়ার সাথে সাথে নানান প্রশ্নও জেগেছে অন্তরে। সিগারেটের ফিল্টার নিয়ে ধোয়া চাপাতে লাগলো। এই ইহ জগতে শঙ্কর ভট্টাচার্যই বোধহয় একমাত্র শিক্ষক যে নিজ থেকে ছাত্রের হাতে সিগারেট তুলে দিয়েছেন। অবশ্য ভদ্রলোকের দাবি এই মুহূর্তে আওয়ান আর তিনি বন্ধু, এর বাহিরে তেমন কোনো সম্পর্ক নেই। আওয়ানকে প্রচণ্ড ভালোবাসেন সুষমা। কখনো ছেলের গায়ে হাত তোলেননি, তবে আজ খুব করে ইচ্ছে হচ্ছে চর বসিয়ে দিতে।
রাগ নাকি অভিমান জানা নেই, তবে অশ্রু ভেজা নয়নেই বের হয়ে এলো আওয়ান। বছর তিনেক পূর্বে বাইকটা তালাবদ্ধ করে রেখেছিল সুষমা, কারণ এই বাইক নিয়েই বড় রকমের দুর্ঘটনা হতে হতে বেঁচেছিল। বহুদিন হলো দেখা হয় না বাইকটা, কখনো ইচ্ছেও হয়নি। তবে আজ রাগ অভিমানের মিশ্র অনুভূতি থাকাতেই সেই বাইকটা নিয়ে বের হলো। ধুলো বাড়িতে মাখো মাখো হওয়া বাইকে উঠে বসলো। ইঞ্জিনটা কোনো ভাগ্যে যেন ঠিক আছে। শাঁসা গতিতে বাইক চলছে। আকাশটা কেমন স্থবির হয়ে পড়েছে। কালো মেঘে আচ্ছাদিত আকাশটা বারবার ডেকে চলেছে। মাটিগুলো শুষ্ক হয়ে গেছে প্রকাণ্ড রোদ্দুরে। শান্তির জন্য হলেও বৃষ্টির প্রয়োজন, তবে নামছে না বৃষ্টি। মেঘ আর বৃষ্টির দূরত্ব চলছে যেন। নদীর পাড় ঘেঁষে বাইক ব্রেক করালো। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো, তবে কান্না আসছে না কেন যেন। মাটিতে পদাঘাত শুরু করলো। আধারে ঢাকা অম্বরাজ অশান্ত, ভয়ঙ্কর পড়েছে সেই রূপ। সন্ধ্যার অস্থিরতা ওকে গ্রাস করেছে। আচ্ছা, খুব কি ক্ষতি হয়ে যেত হাতের সাথে হাতটা বাড়িয়ে দিলে? সন্ধ্যের ঘটনা প্রফেসর শঙ্কর ভট্টাচার্য মানুষটার বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। তিনি প্রথমেই শুধারেন, আমাকে বন্ধু হিসেবে মেনে নিচ্ছ তো আওয়ান? জি স্যার। ও হলো না স্যার, নাই আমি তোমার বন্ধু। জি। রিলেশনে আছো, রাইট? হ্যাঁ, প্রিন্সিপাল স্যারের বন্ধুর মেয়ে মধুপ্রিয়ার সাথে বিগত কয়েক মাসের সম্পর্ক। কতদূর এগিয়েছে সম্পর্ক? আমি ঠিক বুঝিনি স্যার। আবার স্যার? আহা আওয়ান, আমি তোমাকে বললাম না এই সময়টা তো শুধুই বন্ধু। তোমার আচ্ছা যাক গে সেসব কথা। এখন বলো, মধুপ্রিয়ার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছো কখনো? ঈষৎ রক্তিম হয়ে গেল আওয়ানের মুখ। ভদ্রলোককে এখন ভদ্র বলতে ইচ্ছে হচ্ছে না। পরিস্থিতি বুঝতে পেরে শঙ্কর ভট্টাচার্য বললেন, পুরো কথাটা শোনো আগে। আজকাল ছেলে মেয়েরা কি করছে সবই আমার জানা। তোমার প্রতি আস্থা আছে আমার, তবুও শিওর হতে চাচ্ছি বি নর্মাল। আমি তেমন নই স্যার। যাক, বসো এখন। আজকাল ছেলেপুলের রক্ত গরম থাকে সব সময়। এরা হঠাৎ কাজ করে প্রিয় জিনিস হারিয়ে ফেলে। চিনচিন ব্যথা অনুভব হলো এবার। শঙ্কর ভট্টাচার্য পিঠ চাপড়ে বললেন, ভালোবাসা তো অনুভবই করো নিক শেখরা। আমি জানি এই মুহূর্তে যেটা বলবো সেটা অন্যায়, তবে এটাই হলো বেস্ট সলিউশন। সময় আছে এখনো, যা তোমার অস্তিত্বের অংশ সেটার সাথে বেইমানি করো না। যাও আর বাঁধন খুলে দাও নিজের। চোখ খুলল আওয়ান। সন্ধ্যের এই কিছু কথা ওকে উন্মাদ করে দিয়েছিল। নিজ অনুভূতিকে অনুভব করিয়েছিল। গিয়েছিল নিজের ভালোবাসা জানান দিতে, যদিও পরিস্থিতি অনুযায়ী সেটা অনুচিত। তবে তিয়াশাও খুব যত্ন নিয়ে ফিরিয়ে দিয়েছে ওকে। আর যখন মেয়েটার কাছে অনুনয় শুরু হলো, তখন হুঙ্কার তুলে কান্না জুড়ে দিয়েছিল। খুব করে বলেছিল, এমনটা কেন হলো, আর কেনই বা এই বন্ধুত্বটা অনুভূতি জোগালো? আওয়ার হাজারবার বলা সত্ত্বেও রাজি হয় না তিয়াশা। সবটা ভেবেছে সে, পুরো দমে করে নিয়েছে এই অনুভূতির সমাপ্তি। আর সবটা যখন নজরে আসে সুষমার, তখনই তিনি রেগে যান। ছেলের প্রতি ক্ষোভ নাকি অভিমান ছড়িয়েছেন তা জানা নেই। তিয়াশাকে নিজের পরিবারের অংশ করার পরিকল্পনা ছিল বহু পূর্বেই। মাঝে করা ভুলটাই সব শেষ করে দিয়েছে। মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল আবার। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর যে পাখিরা সব এলোমেলো ভাবে ছুটতে শুরু করেছে। ওর আর্তনাদে সাড়া দিচ্ছে মেঘ। জড়ো আবহাওয়া বহিছে চারপাশে। তবে অভিমানী বন্ধু বৃষ্টির দেখা নেই। তিয়াশার ছবিটা বুক পকেট থেকে বের করে শুরু হলো ছেলেটার আর্তনাদ আর পাগলামি প্রেম নিবেদন, সাথে নিজের প্রতি নিজের জন্য তিক্ত সব বাণী। আঘাতে আহত হলো শরীরের প্রতি অঙ্গ, তবুও ক্ষান্ত হচ্ছে না এই মন। তিয়াশা ছাড়া এক মাইক্রো সেকেন্ড চলাও সম্ভব নয় ওর। এই বিশেষ বাণী খুব করে বুঝে গেছে সে। কিন্তু তিয়াশা তো চাচ্ছে না এই বন্ধন। ফুলের শাস্তিগুলো বিচ্ছেদের মতো কঠিন শব্দে জুড়ে দিয়েছে। তিয়াশার গায়ে প্রথম হলুদের ছোঁয়াটা সন্ধ্যার দিকে এসে আওয়ানি দিয়েছে। সেই থেকে মেয়েটার মন ভালো নেই। বুক ভারী হয়ে আসে একটু পরপর। কেউ যেন খুব আদুরে ভঙ্গিমতে যন্ত্রণা দিয়ে গেল। পুরো বন্ধু মহল এখন ছিন্ন ভিন্ন। দুজন মানুষের অনুভূতি সবাই টের পেয়েছে কিনা, তবে কি করার আছে? কিচ্ছু করার নেই। হ্যাঁ, সত্যি আর কিছু করার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো লাইফের সাথে জুড়ে গেছে আরো দুটো লাইফ। সবকিছু চাইলেই পরিবর্তন করা যায় না। নিজ মনকে দৃঢ়তা দিয়ে বেষ্টন করল টিয়া।
ঠোঁটের কোণে ঝুরিয়ে দিল প্লাস্টিকের মন কাড়া হাসি। একে একে হলুদ কার্যক্রম শুরু হয়ে গেল। নিজেকে সংযত রেখে গুটি গুটি মেরে বসে আছে তিয়াশা। এরই মাঝে হই হুল্লোড় পড়ে গেল রাজিনার সাথে। সকলে তো বউ পাগলা উপাধি জুড়ে দিয়েছে তাকে। মিউজিকের তালে তালে রাজিনও তার বন্ধুরা ডান্স শুরু করলো। তিয়াশার কাজিন সমগ্র নিজেদের অবস্থান ধরে রাখতে যোগ হলো তাদের। সামনের দিকে তাকিয়ে তিয়াশার চোখের কোণ বেয়ে নেমে গেল এক ফোঁটা অদৃশ্য জলবিন্দু, যা কোনো মানবের চোখে দৃশ্যমান হয় না। হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে। তিয়াশার বন্ধুরা কোনো মতে দাঁড়িয়ে আছে। ভাঙা রেকর্ডের মতো গলা ছেড়ে গানও গাইতে হলো তাদের। সকলের মাঝে থেকে উঠে এলো তিয়াশা। কেউ সন্দেহ করেনি, করার কথাও না। ঘরে ফেরার পথে আওয়ানের অবয়ব দেখলো বোধ হয়, তবে মুহূর্তে মিলিয়ে গেল ছেলেটা। চিন্তিত হলো আদৌ কি বাস্তব ছিল নাকি সেটা ছিল ভ্রম। এই যে হবু মিসেস, কি ভাবছেন না তো? আপনি এখানে এতক্ষণে তো ফিরে যাওয়ার কথা, ফিরে যাননি কেন? ভাবলাম আর একটু সময় কাটিয়ে যাই, বাসায় গিয়েই বাকি হবে। ও, তা বসুন না সকলের সাথে। হ্যাঁ যাব, তবে আপনি চলে যাচ্ছিলেন কেন? আমি একটু ক্লান্ত। ও আচ্ছা, তাহলে যান, আমি আর বাধা দিব না। ধন্যবাদ। ভালো। রাজিনকে সামাল দিয়ে পায়ের গতি বাড়ালো তিয়াশা। ওর পদাঘাতে মাটিও যেন ভূকম্প সৃজন করল। নিজ কক্ষে এসে সোজা শাওয়ারের নিচে বসে রইল। হলুদের হলুদ বর্ণে রাঙাতে লাগলো পুরো শরীরকে। একটু একটু করে ঘষে নিল চিবুকের শেষ হলুদটুকু। মাথা ব্যথা করছে এখন, খুব প্রয়োজন শান্তির ঘুম। পরদিন খুব সকালে তাহমিদা এলেন। মেয়ের মাথা টিপে দিয়ে গেলেন অনেকক্ষণ। স্লিপিং পিল খাওয়াতে ঘুম এখনো কাটেনি। আদুরে ভঙ্গিমায় তিয়াশা বলল, ভালো লাগছে না মা। সকাল সকাল উঠেছিস যে, তাই একটু রেস্ট নে, ঠিক হয়ে যাবে। কিছু সময় পর আরেকটা ধকল যাবে। আব্বু বাসাতেই? কাজে বের হয়েছে, আসবে একটু পর। এক কাপ লিকার চা দিও তো, মাথাটা এখনো ঝিম মেরে আছে। তুই বস, আমি পাঠাচ্ছি। কাল রাতে খুব বেশি চিন্তা করতে হয়েছে তিয়াশাকে। সিদ্ধান্ত আর বদলাবার নয়, পিছুটান রাখা যাবে না। সামনে এগিয়ে যেতে হবে, সেটা যে কিছুর বিনিময়ে। কিন্তু এই ইহজগতে দোষ নেই কার, সবাই তো দোষী। হওয়াটাও কি স্বাভাবিক নয়? গত কয়েক মাসে নিজের অনুভূতিকে মূল্য দেয়নি আওয়ান। কখনো অনুভূতি জাগেনি এমন নয়। তিয়াশা নিজেও একই অপরাধে দণ্ডিত। গত কয়েক মাসের অনুভূতিকে নিছকই বন্ধুর নামে অভিহিত করেছে। কখনো কল্পনাই করা হয়নি এর পেছনে থাকা ভালোবাসাটুকু। কোথায় যেন লেখা ছিল, একটি মেয়ের কখনো ছেলে বন্ধু থাকতে পারে না। সেই বন্ধুটি নিঃসন্দেহে তার মন কেড়ে নেওয়া বিশেষ ধাঁচের মানব। সর্বক্ষেত্রেই বাণী প্রযোজ্য না হলেও তিয়ার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে গেল। আশ্চর্যজনকভাবে তিয়াশা আওয়ানের প্রেমে পড়েছে। অন্যদিকে দু মন দিয়ে মেয়ে বেজায় চিন্তিত হয় আওয়ান। মধুপ্রিয়া তার জীবনের একটি ভুল স্বরূপ, যার আগমন ছিল কালবৈশাখী ঝড়ের মতো, অথবা খরস্রোতা পদ্মার মতো। এই দোষ অস্বীকার করতে পারে না, অস্বীকার করলেও কেউ ওকে মেনে নিবে না। হাজার হোক, দুজনের সম্পর্ক গড়ার মাঝে জড়িয়েছিল আরও কিছু মানুষ। নিজেকে সঠিক প্রমাণের ইচ্ছেও হয়নি আওয়ানের। ভীষণ অসহায় হয়ে পড়েছে তিয়াশা। নিজ মনকে বোঝাতে বারবার অক্ষম হতে হতে আবার জিতে নিয়েছে সক্ষমতা। চোখের জল আড়াল করে হাসি মুখে বসে রইল বেডের এক কোণে। রাজিনের বাসা থেকে লোক এসেছে। পারিবারিক নিয়ম অনুসারে বিয়ের দিন শ্বশুর বাড়ি থেকে গহনা পরিয়ে দেওয়া হয়। তিয়াশার হবু শাশুড়ি মাহমুদা ছেলের বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। নজর টিকা লাগিয়ে বললেন, তুমি তো আসমানের আনসারি মা। প্রতি উত্তরে তিয়াশা বলল, দোয়া করবেন আন্টি, অপসরি যেন নিজ ব্যক্তিত্ব হারিয়ে না ফেলে। ওমা, সে কি কথা? ব্যক্তিত্ব হারিয়ে ফেললে কেন? এমন সুন্দর মুখখানা এসব সময় স্নিগ্ধ আর অপরূপায় থাকবে, সব সময় সঠিক সিদ্ধান্ত নেবে। আপনি কি এক্ষুনি চলে যাবেন আন্টি? হ্যাঁ, নিয়ম তো তাই বলে। মাহমুদা চলে গেলেন। দরজায় কপাট লাগিয়ে বিছানায় বসল তিয়াশা। সম্মুখে আয়না রয়েছে, নিজ প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সেখানে। অমানবিক আচরণ ফুটে উঠেছে এই মুখে। নিজের ভিন্ন সত্তা দেখে হাহাকার নেমে এলো অন্তরে। বিছানার চাদর খামছে ধরল তিয়াশা। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে স্থির করল। হাতের সরু পাতলা চুড়িগুলো ঝনঝন শব্দ তোলে। পাশে ফোন হাতড়িয়ে আওয়ানের নাম্বারে মেসেজ লিখল, তবে হঠাৎই আওয়ানের প্রোফাইল চোখে এলো। মধুপ্রিয়ার দিকে তাকিয়ে আছে হাস্যোজ্জ্বল চেহারায়। হু হু করে উঠল তিয়াশার মানসপট। হাত থেকে ফোনটা ফেলে দিয়ে অস্থির হয়ে পড়ল। এ কি ভুল করছিল সে? কিছুক্ষণের মাঝেই বাচ্চাদের হৈহুল্লোর কর্ণপাত হলো।
বর এসেছে বর এসেছে ধ্বনিতে মুখরিত চারপাশ। এখন শুধু তিয়াশাকে ডেকে নেওয়ার অপেক্ষা। নদীর ধারে বসে ইটের ঢিল ছুটছে আওয়ান। কোনো অনুভূতি নেই। সময় পরন্ত বিকেলের মাঝামাঝি। সবকিছু ঠিক থাকলে এতক্ষণে তিয়াশার বিয়ে হয়ে যাওয়ার কথা। ফোনটা সুইচ অফ করে রেখেছে যাতে কেউ কোনো তথ্য দিতে না পারে। সহ্য হবে না যে। অঢেল সময় পার করে মধুপ্রিয়ার আগমন হলো। অনেকটা সময় জুড়ে আড়াল থেকে সে দেখছিল বিধ্বস্ত আওয়ানকে। দুজনের মাঝে ভালোই দূরত্ব। কারো উপস্থিতি বুঝেও তাকালো না আওয়ান। আনমনে পানিতে ঢিল ছুটতে লাগলো। কি সুন্দর করে ঢিলগুলি স্প্রিং এর মতো দোল খেয়ে খেয়ে পানির সাথে মিশে যায়। এই সৌন্দর্যের কারণ খুঁজতে গিয়ে অনুভব হলো সেটা অসাধ্য। সৃষ্টিকে অনুভব করা যায়, তবে এর রহস্য উন্মোচন করতে গেলে পাগল হয়ে যেতে হয়। লোকে সাত করে বলে না বিজ্ঞানীরা পাগল হয়, তবে আওয়ান তো বিজ্ঞানী নয়। এই সাধারণ ভাবনার পরে কি তাকে পাগল সম্বোধন করা হবে? হতেও পারে। মাথার নিউরনগুলো ঠিকঠাক কাজ করছে না যে। কি করছো? ঢিল ছুটছি। সেটা তো দেখলামই, তবে এই সময়ে তোমার এখানে থাকা উচিত। তাহলে কোথায় যাব? তিয়াশাপুর বিয়ে দেখতে গেলে না যে? তুমিও তো দেখোনি। আমি তো বিজি ছিলাম অন্য কাজে, মাত্রই আসলাম। তোমাকে ফোনে বলছিলাম তো। ও তাই তো, তুমি বিজি ছিলে। একটা কথা বলবে আমন? বলো। তিয়াশাপুকে ভালোবাসো? সহজ একটা প্রশ্ন, যার উত্তরও খুবই সোজা, তবে আওয়ানের কাছে সুচ্চ পর্বতের ন্যায় মনে হলো। মধুপ্রিয়ার প্রশ্নে ভীত সন্ত্রস্ত ন্যায় সে, তবে কোথাও জ্বালা পড়া হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তিয়াশা অন্য কারো নামে সংরক্ষিত, আর সামনে দাঁড়িয়ে যে এই প্রশ্নগুলো ছুঁড়েছে সে এককালীন প্রেমিকা। ওর বলা উচিত যে এখনো প্রেমিকা, তবে অস্বঘোষিতভাবে বিচ্ছেদ ঘটিয়েছে আওয়ান। আকাশের কাঠফাটা রোদ, রোদে গায়ের চামড়া ঈশ্বর জ্বালা পোড়া করছে, তবে ভালোই লাগছে এখানে। তিয়াশাপুর সাথে কথা বলবে আমন? না। কেন? যে আমার নয় তার প্রতি মায়া বাড়িয়ে কি লাভ মধুপ্রিয়া? মধুপ্রিয়া। আওয়ান তাকে প্রথমবারের মতো পুরো নামে সম্বোধন করলো। এতেই বোঝা যায় ভালোবাসায় কতটা খাদ মিশে আছে। ছেলেটার চোখ মুখ বলে যাচ্ছে আমি ভালোবাসি তিয়াশাকে, খুব বেশি ভালোবাসি পাগড়িটাকে। মধু আড়াল করলো নিজেকে, গলা ধরে আসছে বারবার। শুকিয়ে যাতা অবস্থা, কান্না পাচ্ছে খুব। আওয়ানের চোখে মুখে লেগে থাকা তিয়াশার প্রতি গভীর টান মধুকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে একটু একটু করে। প্রচন্ড কান্না আসতে চেয়েও কোনো এক নাম না জানা বাধা তাকে আটকে ধরল। আওয়ানের চোখ থেকে এক ফোঁটা জল পড়তে নিয়েও ফেলল না। কোনো বিশেষ পদ্ধতিতে চোখের পানি শুষে গেল চোখের মাঝে। পকেট থেকে তিয়াশার ছবি বের করে সেটার উপর জমে থাকা ধুলো বালি মুছে বলল, জানো মধু, ভালোবাসা খুব খারাপ জিনিস, মিথ্যে বলবো না। তোমার প্রতি আমার যে অনুভূতি সেটা ভালো লাগা, তবে ভালোবাসা তিয়াশার জন্যই লুকিয়েছিল। তোমার এলোকেশ আর সুন্দরী মুখমণ্ডল হয়তো ক্ষণিকের জন্য আমায় আকৃষ্ট করেছে। আমি নিজের ভুল কিংবা অন্যায় স্বীকার করতে দ্বিধাবোধ করছি না, কারণ এতে পাল্টে যাবে না সমস্তটা। দীর্ঘ 6 বছরের বন্ধুত্ব কখন যে ভালোবাসাতে রূপান্তর হয়েছিল আমি সত্যিই জানি না। প্রথম দিকে তো তিয়াশার সাধারণ আকুতি আমি ফিরিয়ে দিয়েছিলাম, পরদিনই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। ততক্ষণে তিয়াশা খুব করে মানিয়ে নিয়েছে নিজেকে। সে যথারীতিতে প্রত্যাখ্যান করেছে আমায়। আমি দোষ দিচ্ছি না কাউকে, তবে আফসোস হয় খুব। লাল টুকটুকে শাড়ি পরিহিতা তিয়াশা আজ আমার ঘরের বউ হলেও হতে পারত, তবে এখন সে অন্য কারো। আই এম সরি মধুপ্রিয়া, এতদিন যাবৎ তোমার সাথে অন্যায় করার জন্য। আমি সত্যিই বুঝতে পারিনি আমি তোমার মোহে পড়েছি ক্ষণকালের জন্য। আসলে কখনো ভালোবাসা ছিলই না। কি নিষ্ঠুর স্বীকারোক্তি। মধুর গাল বেয়ে নেমে যাচ্ছে স্বচ্ছ তরল। আওয়ানের দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। কারো দোষ নেই এতে। এই ভাগ্যকে স্বাচ্ছন্দ্যে না হলেও পাথর চাপা দিয়ে মেনে নিল মধু। সন্ধ্যার আজান পড়েছে। মধুপ্রিয়ার আওয়ান পাশাপাশি বসে আছে। দুজনই বিচ্ছেদকে গায়ে জড়িয়ে নিয়েছে, তবে মধু নিজের ভালোবাসার দাম দেবে আজ, যা সাজিয়ে এসেছে দুপুরে। আওয়ানের কাঁধে হাত রাখলো সে, মলিন কণ্ঠে শোধালো, বাসায় যাবে না? তুই যাও মধু, আমি পরে যাব। কেউ যে তোমার জন্য অপেক্ষা করছে আমন। অপেক্ষা? কে করবে এই অপেক্ষা? মধুর অধরে স্মিত হাসি। ঘটনাটা তৎক্ষণাৎ চট করে মাথায় সাজিয়ে নিল আওয়ান। আনমনেই ফুটে উঠল কয়েক ফারি উজ্জ্বল হাসি।
ছুটতে ছুটতে চলে এলো চিরচেনা নদীর পাড়ে। আলতা পায়ে পানির সাথে খেলা করছে একটি মেয়ে। আধারে স্পষ্ট নয় তার অবয়ব। আকাশে গর্জে ওঠা মেঘের ডাক। আওয়ান এগোনোর সাহস পেল না, তার পূর্বেই খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি। নিজের জীবনের সমস্ত পাট চুকিয়ে আওয়ানের কাছে এসেছে সে। খোলা চুলগুলো আলোড়ন সৃষ্টি করেছে। মুহূর্তে মেঘ গর্জন তুলে আহ্বান করলো বন্ধু বৃষ্টিকে। আওয়ানের বুকের ভেতর ধিম ধিম শব্দ হতে লাগলো। শ্বাসগুলো ভারী হয়ে আছে। তুমুল বৃষ্টিতে ভিজে গেল চোখ মুখ সহ প্রতিটি লোমকূপ। মেয়েটির খিলখিল হাসিতে মাতোয়ারা ভুবন। মেঘের গর্জনের সাথে অস্পষ্ট অবয়বের মেয়েটির কণ্ঠের অচেনা সুর বেজে এলো। মেঘের বন্ধু বৃষ্টি আর আমার বন্ধু তুই। সমাপ্ত।